বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জওয়ানদের সাথে হ্যাঁ কথা বলেছি আমি। ইয়াং বাচ্চা লোকজন সমস্ত, হ্যাঁ? তারা বুঝতেও পারেনি। তাদেরকে একদিকে নিয়ে গেছে একটা ইয়ে আ ক্রিয়েট করে নিয়ে গেছে। যাওয়ার পর তা বলে কি যে, "আমরা কাউরে মারিও নাই, আমরা কোন গুলিও করি নাই। হ্যাঁ, হয়তো ২-১ জন আকাশে গুলি ছুড়েছে।" হ্যাঁ? আমরা এখন বছরের পর বছর আর্মি অফিসাররা এখনো বলছে যে ৮ টা আ অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায়? সেখান থেকে এয়ারপোর্টে যায়। তারা This was a plan and meticulously carried out by RAW আর এদেরকে হেল্প করেছে কারা? এদেরকে হেল্প করেছে আহ আমাদের তখনকার আওয়ামী লীগের আ আজম আ তারেক সিদ্দিকীরা, মির্জা আজমরা, জাহাঙ্গীর কবির নানকরা, ফজলে নূর তপসরা, তখনকার হোম মিনিস্টার সাহারা খাতুন এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা। আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের। সব দর্শকদেরকে আম আ স্বাগত জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি। আপনি যে এই যে বিডিআর কিলিং টা ঘটলো, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে। আমি একটু এর আগে যাব। আমি কলকাতায় ছিলাম ২৮ 2008 এ। আমি যে হোটেলে ছিলাম, সেই হোটেলে একটা ফোন কল আসে এবং বলে যে, আমার কাছে কিছু লোকজন দেখা করতে এসছে। তো আমি একটু অবাকই হলাম। বুঝছিলাম কারা এরা? বলে সরকারের পক্ষ থেকে। তো আমি আরো অবাক হলাম। তো বললাম যে, "আমি তো ভাই সরকারের লোকও না। আর আমি তো সরকারের সাথে আমার কোন কাজও নেই।" বলে কি, "না, আপনি একটু নিচতলায় আসেন।" তো আমি রিসেপশনে গেলাম। গিয়ে ওদের সাথে বসলাম। দেখলাম ৫ জন লোক। তো ওর সাথে উনারা সবাই পরিচয় দিলেন। They were at that time working for RAW এর ঠিক ১ বছরের মতন পরে অলরেডি আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়। আমি বসে আছি। একটা ফোন আসলো। বিদেশি ফোন দেখে আমি ধরে ফেললাম তাড়াতাড়ি। প্রায় বছরখানেক পর। ২৬শে ফেব্রুয়ারি ২০০৯ বিডিআর কিলিং হয়েছে ২৫শে ফেব্রুয়ারি। ফোন করে ধরছি পরেই বলে কি যে, "ভাই আমি অমুক, দাদা আমি অমুক। আমি আপনাকে লন্ডন থেকে ফোন করছি।" আমি বললাম, "আপনি লন্ডনে কেমন করে? কোথায়?" বলে যে, "আমাকে প্রাইজ পোস্টিং দেয়া হয়েছে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার জন্য। আপনি যদি আমাদের সাথে থাকতেন, তাহলে তো আপনি এখন কত পাওয়ারফুল লোক থাকতেন বাংলাদেশে।" আমি ভাই কপালে ছিল না আমার এখন কি করব আমি? হয়নি। বলে যে, "না আমি সেইজন্য ফোন করি নাই। তো আপনি একটু একটা ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আ এই যে বিডিআর কিলিং হলো কালকে, আ এটা সম্বন্ধে আপনি একটু ইনফরমেশন নেন। সবাই যে আমাদেরকে দোষ দিচ্ছে যে এটা নাকি ভারত করিয়েছে।" ঠিক ২৪ ঘন্টা পার হয়নি। সে আমার কাছে বলছে যে এটা সে তারা খবর পেয়েছে যে ভারত করিয়েছে। তা আমি বললাম যে, "আমি কেমন করে আপনাদেরকে খবর দেব? আমি ইন্টেলিজেন্স লোকও না, আমি আর্মির লোকও না।" বলে কি, "না ভাই আপনি পারবেন ইচ্ছা করলেই আপনি একটু করেন, আমি কালকে আপনাকে আবার ফোন করব।" বলে বিদায় নিল। আমি ভাবতে লাগলাম যে আজকে ১ বছর পর এই ঘটনা স্টিল গোইং অন বিডিআর এ পিলখানায়। আমাকে ফোন করল। সে ওই ঠাকুরঘরে কে কলা খায় না? ঐরকম একটা সিচুয়েশন সে আমাকে স্মরণ করিয়ে দিল যে, "দেখো আমরা কি করতে পারি। আমরা কি করেছি এবং আমরা কি করতে পারি।" তো যাই হোক, এই বিডিআর কিলিং টার মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে একটা বিরাট আঘাত একটা। বিকজ ওরা খুব meticulously প্ল্যান করে এই বিডিআর কিলিং টা করিয়েছে। কারণ তারা দেখেছে যে একটা আর্মি, সেনাবাহিনী যখন patriotic থাকে which is their duty, which their promise to serve the country and the people যদি থাকে তাহলে কিছু করা তাদের ইচ্ছা মতন সম্ভব না। কাজেই ওই জায়গাটায় সবচেয়ে শক্ত জায়গাটায় আমাদের ওখানে হিট করতে হবে। যত ইম আমাদের সাহসী অফিসার, হ্যাঁ? কার্যক্রম করেছে ওই পর্যন্ত ৭৫ পর্যন্ত।
ওদের সবাইকে এটা ওই 2071 পর থেকে 2009 পর্যন্ত তাদের সবাইকে ওই দরবার হলে এনে ওই রমজানের সেই একটা অ্যালিগেশন তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে বসিয়ে এবং ভিতর থেকে তাদেরকে দিয়ে এই জিনিসটা করালো। কিন্তু ওরাও বুঝতে পারে নাই যে তাদের মধ্যেই ইন্ডিয়ান অপারেটিভসরা কাজ করেছে। সেদিনকার খোঁজ নিলে জানতে পারবেন যে একটা ফ্লাইট টেক অফ করে ঢাকা এয়ারপোর্ট থেকে, ওয়ান এন্ড অনলি ফ্লাইট, সেটা ঢাকা থেকে দুবাই পর্যন্ত, এবং সেখানে 40 জন লোক যায় এবং এদের মধ্যে এই ব্ল্যাক ক্যাটরা যারা কাজ করেছে সেদিনকার বিডিআর এর ড্রেস পরে, ড্রেস রেখে তারা একটা গাড়িতে উঠে, বা কেউ কেউ বলে আর্মি অফিসাররা এখনো বলছে যে 8টা অ্যাম্বুলেন্স কালো গাড়ি ওখান থেকে বের হয় এবং তারা কোথায় যায়, সেখান থেকে এয়ারপোর্টে যায় তারা। দিস ওয়াজ প্ল্যান and meticulously carried out by র। আর এদেরকে হেল্প করেছে কারা? এদেরকে হেল্প করেছে আমাদের তখনকার আওয়ামী লীগের আজম, তারেক সিদ্দিকীরা, মির্জা আজমরা, জাহাঙ্গীর কবির নানকরা, ফজলে নূর তপসরা, তখনকার হোম মিনিস্টার সাহারা খাতুন, এবং বাইরের থেকে সবকিছু মনিটর করেছে এবং দেখাশোনা করেছে হাসানুল হক ইনু আর আসাদুজ্জামান কামাল টাইপের লোকেরা, আর ওখানকার লোকাল কিছু আওয়ামী লীগের। তো এইটা করতে পারার পর তারা এই পর্যন্ত, এই গত এতগুলা বছর তারা ডাইনে বায়ে তাকায় নাই, তারা তাদের মতন করে নির্বাচন করেছে, তারা তাদের মতন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। কাজেই এটার বিচার এটা হতেই হবে। প্রথম জিনিস যেটা করা উচিত ছিল, এই সরকারের বিডিআর কিলিং কে ফেস করা উচিত ছিল। আমি 2005-এ 5ই জুলাই না 5ই অগস্ট জিনিসটা হলো, আমি 8-10 তারিখের দিকে আমি খোঁজ করতে লাগলাম আসিফ নজরুল সাহেবকে। আমি তার বাসায় গেলাম। তার বাসায় গেলাম, সে কয়েকদিন পর প্রফেসরকে নিয়ে ভিতরে কথা বলছিল, আমরা বারান্দায় ছিলাম। আমি আমার সাথে মেজর মিজানকে নিয়ে গেলাম, রিটায়ার্ড একজন অফিসার, and he has all the papers and all the documentation, and he has more knowledge than anybody else about BDR, a lot of people about BDR killing. আমরা দুজনে খুব উৎসাহ নিয়ে আমরা গেলাম। তো আমরা জিজ্ঞাসা করলাম, বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই আপনি এসছেন। আমি তার সাথে 20-25 বছর ধরে কাজ করি আসিফ নজরুল সাহেবের সাথে। তো তখন দেখলাম যে উনি হি ইজ নট দ্যাট সেম পারসন, or maybe he was putting up a front all this time। হ্যাঁ, তো আমার সাথে মানে একটা অপরিচিত লোকের মতন কথা বললেন। তো আমি বললেন যে এটা এখন করা সম্ভব না, এটা এখন এটা করব না। আমি বললাম কেন? এটার মাধ্যমে আপনি পুরা সেনাবাহিনীকে আপনি একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা কোনদিন কথা বলতে পারেনি। যারা কথা বলেছে চাকরি গেছে, জেলে গেছে, গায়েব হয়েছে, গুম হয়েছে। হ্যাঁ? এই এতগুলো অফিসার এই এরকম একটা যুদ্ধ চালিয়ে গেছে এই বিডিআর কিলিং এর বিরুদ্ধে। আপনি এখন এটা ফেস করবেন না, আপনি কখন করবেন? উনি বললেন যে, "না এখন আপনার করা সম্ভব না।" আমি তখন বুঝতে পারলাম যে এই প্রেজেন্ট আর্মি ইন পাওয়ার, এই জেনারেল ওয়াকাররা এখন এটা চাচ্ছেন। কারণ তাহলে তারা তো আসিফ নজরুলকে আপনি জিজ্ঞেস করেন নাই যে এটা কি আপনারই মতামত নাকি মানে এটা সরকারের পলিসি, কি কারণে করবেন না, এরকম কোনো প্রশ্ন করেছিলেন? আমি যখন এটা নিয়ে অ্যাগ্রেসিভ হতে লাগলাম, হ্যাঁ, উনি আমাকে কাট শর্ট করে দিলেন। ওরে বললেন যে, ভাই আমার টাইম আছে, ইয়ে হচ্ছে, আমার এক জায়গায় যেতে হবে। আমি রেডি হয়ে এখন আমি যাবো ওখানে। আমি এখন থাকতে পারছি না আপনার সাথে আর। হ্যাঁ, বললাম যে, আপনি একটা দাঁড়িয়ে কথা বললেন আমাদের সাথে। হ্যাঁ? আর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। আর এই জিনিসটা আপনারা অ্যাড্রেস করবেন না? আমি তো এই যে মেজর সাহেবকে নিয়ে এসেছি, ২ মিনিট আপনার সাথে কথা বলবে। বলে কি না এই ব্যাপারে আমি কোন কথা বলতে পারব না। He completely refused to তার address the মানে matter. এখন যেই বিষয়টা হচ্ছে, এই বিষয়টা মানে এই যে বারবার জামিনের শুনানি হবে, তাদেরকে এই দিন শুনানি করবে, ওই দিন শুনানি করবে, কালকে জামিন হবে, পরশু জামিন হবে, এভাবে এই যে 9 মাস ধরে প্রায় 7 বার তারা তারিখ পেছালো।
তারিখের দিন এসে তারপরে জাজ সাহেব বলেন যে না আজকে অসুস্থ, কালকে ওনার পাতলা পায়খানা, পরশুদিন বউয়ের সমস্যা, একেক দিন একেক কথাবার্তা বলেন। তার মানে এগুলো কি তাহলে মানে আসিফ নজরুলদের পূর্ব পরিকল্পিতই ছিল? আমার এখন মনে হয় পুরোপুরি সাজানো নাটক। পুরোপুরি সাজানো নাটক। বিকজ আমি যখন জেলে ছিলাম তখন আমি প্রায় বিডিআর এই জওয়ানদের সাথে হ্যাঁ কথা বলেছি আমি। ইয়াং বাচ্চা লোকজন সমস্ত, হ্যাঁ? তারা বুঝতেও পারেনি, তাদেরকে একদিকে নিয়ে গেছে একটা ইয়ে ক্রিয়েট করে নিয়ে গেছে। যাওয়ার পর তা বলে কি যে আমরা কাউকে মারিও নাই, আমরা কোনো গুলিও করি নাই। হ্যাঁ, হয়তো ২-১ জন আকাশে গুলি ছুড়েছে। হ্যাঁ? আমরা এখন বছরের পর বছর আর কি যে কষ্ট, হাত হ্যান্ডকাফ করা, পায়ে বেড়ি লাগানো। হ্যাঁ? ১০০-১৫০ কে যশোর থেকে নিয়ে এসছে, হ্যাঁ? ওই আ আ সৈয়দপুর থেকে নিয়ে এসছে, চিটাগং থেকে নিয়ে এসছে হাজিরা দেওয়ার জন্য। কি যে কষ্ট লাগে। And all of these are just innocent people. They're victims of a big and very meticulously planned conspiracy. কেন বিডিআর এটা ফেস করা হবে না? ঠিক আছে, একটা বিচার হতে টাইম লাগে, সময় লাগে। আপনি এদেরকে কেন আপনি জেলে রাখবেন? কেন আপনি বেইল দিবেন না? আপনারা জানেন যে এটা একটা it's a part of a very big conspiracy against the independence and sovereignty of Bangladesh. আপনি কেন যে জায়গায় বসে আছেন আইনমন্ত্রী হিসেবে আপনি কেন দেবেন না? আপনি এখনকার আইনমন্ত্রীর চেহারা দেখেন না? কি অবস্থা তার? এই আনিসুল হকের। হ্যাঁ? কি দাবরানি তার, কি পাওয়ার তার, কি ক্ষমতা তার। এখন আওয়ামী লীগ মাঠে নাই। আর আওয়ামী লীগ আগামী ১০০ বছরে আসতে পারবে না। এই বিডিআর কিলিং থেকে আরম্ভ করে, এই ইলিয়াস আলীর গুম থেকে আরম্ভ করে, চৌধুরী আলমের গুম থেকে আরম্ভ করে, এই বাচ্চাদেরকে, এই মুগ্ধ, এই শান্ত আর আবু সাইদদের মার্ডার, হ্যাঁ?